আমরা কেন বীরদের গল্প শুনতে এত ভালোবাসি? হয়তো কারণ এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সাধারণ মানুষের মধ্যে অসাধারণ কিছু একটা লুকিয়ে থাকে। আর ঠিক এমনই একটা গল্প হল মায়াবী নদীর নায়ক দীপুর গল্প। আজ আমরা একসাথে এই ক্লাসিক রূপকথার গভীরে ডুব দেব আর দেখব কেন এই গল্পটা আজও আমাদের এত টানে। ভাবুন তো, গল্পটা শুরুই হচ্ছে এই একটা লাইন দিয়ে, এক মায়ের শেষ কথা, যা তার ছেলে দীপুর পুরো দুনিয়াটাকেই যেন ওলটপালট করে দেয়। মানে শুরুতেই একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আর আমরাও বুঝে যাই এই গল্পের আবেগ আর ঝুঁকি দুটোই অনেক বেশি হতে চলেছে। তো দীপুর এই জার্নিটা আমরা কয়েকটা ধাপে দেখব। প্রথমে আসবে মায়ের সেই শেষ ইচ্ছে, তারপর সেই অভিশপ্ত নদীর দাগ, জলপরীর ভয়ঙ্কর ফাঁদ, আর কিভাবে সাহস দিয়ে দীপু সবকিছু জয় করে, এবং সবশেষে এক নতুন নায়ক হয়ে তার ফিরে আসা। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, মায়ের অন্তিম ইচ্ছা, যা আসলে দীপুর জন্য ছিল এক অভিযানের ডাক। দেখুন, যে কোনো হিরোর জার্নি কিন্তু শুরু হয় একটা বড় সংকট দিয়ে, তাই না? দীপুর ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। তার একদম সাদামাটা জীবনটা হঠাৎ করেই এক বিশাল চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়াল। গ্রামের কবিরাজ যখন উপায় বাতলে দিলেন, তখন তো মাথায় হাত। মাকে বাঁচানোর নাকি একটাই রাস্তা আছে, আর সেটা হলো ওই অভিশপ্ত মায়াবী নদীর একেবারে তলায় থাকা একটা বিশেষ ঝিনুকের নীল মুক্তা। সমস্যাটা হলো, ওই নদীতে যে একবার যায় সে নাকি আর কোনোদিনও ফেরে না। চিন্তা করুন অবস্থাটা। এই অসম্ভব শর্তটাই কিন্তু দীপুর গোটা অ্যাডভেঞ্চারের ভিত ঘুরে দিল। এরপর আসছে আমাদের দ্বিতীয় পর্ব, অভিশপ্ত নদীর ডাক আর দীপুর সীমানা পেরিয়ে যাওয়ার গল্প। দীপু কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, গ্রামের সবাই বারণ করছে, ভয় দেখাচ্ছে, কিন্তু ও কিছু শুনবে না। নিজের চেনা নিরাপদ জগৎটা পেছনে ফেলে সে পা রাখল এক অজানা, ভয়ঙ্কর বিপদের রাজ্যে। গ্রামের লোকেরা তো ওকে আটকানোর জন্য চেষ্টার কমতি রাখেনি। তারা ওকে শোনায় সেই মায়াবী নদীর সব ভয়ঙ্কর গল্প। বলে ওই নদীর গভীরে নাকি থাকে এক জলপরী, দেখতে পরীর মতো সুন্দর, কিন্তু আসলে সে এক রাক্ষসী। সে নাকি ধনসম্পদের লোভ দেখিয়ে মানুষদেরকে ডেকে নিয়ে যায়, আর তারপর হয় তাদের সারা জীবনের জন্য দাস বানিয়ে রাখে, নয়তো সোজা খেয়ে ফেলে। একদিকে গ্রামের লোকেরা বলছে ওটা তো আত্মহত্যার শামিল, কিন্তু অন্যদিকে দীপুর মনে কি চলছে? ও বলছে আমি যাচ্ছি ভালোবাসার টানে। আর এইখানেই হলো আসল পার্থক্যটা। এর আগে যারা গেছে তারা গেছে লোভের বশে, কিন্তু দীপু যাচ্ছে শুধু মায়ের ভালোবাসার জন্য। এই একটা জিনিসই ওকে সবার থেকে আলাদা করে দিল, আর ওর এই যাত্রাকে একটা অন্য মাত্রা দিল। যাওয়ার ঠিক আগে ওর বন্ধু টুটুল ওকে ছোট্ট একটা জিনিস দিল, একটা আয়না। তখন দেখে মনে হতে পারে, আরে একটা আয়না দিয়ে আর কি হবে? কিন্তু বিশ্বাস করুন, এই আপাতদৃষ্টিতে সাধারণ জিনিসটাই কিন্তু পরে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। চলে এলাম আমরা তৃতীয় পর্বে, জলপরীর মারাত্মক ফাঁদ। এবার দীপু পৌঁছে গেছে তার অভিযানের একেবারে কেন্দ্রে, আর এখানেই তার সাথে দেখা হয় গল্পের আসল ভিলেনের, সেই মায়াবী আর ভয়ঙ্কর জলপরীর সাথে। জলপরী তো এসেই টোপ ফেলতে শুরু করল। সে বলতে লাগল, আমার এই জলের নিচে বিশাল এক রাজপ্রাসাদ আছে। ভাবুন একবার, কি লোভনীয় প্রস্তাব! তার কথাগুলো এতটাই মিষ্টি, তার দেখানো স্বপ্ন এতটাই সুন্দর যে যে কেউ সেই ফাঁদে পা দিয়ে দেবে। দীপুর সামনে সে তার জলের রাজ্যের এক অবিশ্বাস্য কিন্তু পুরোপুরি মিথ্যা এক ছবি তুলে ধরে। কিন্তু এই সুন্দর চেহারার পেছনে, এই মিষ্টি কথার আড়ালে যে কি ভয়ঙ্কর একটা সত্যি লুকিয়ে আছে, এই একটা শব্দই যেন একটা ঝড়ের পূর্বাভাস, তাই না? আর ঠিক তখনই জলপরীর সব মায়ার জাল এক মুহূর্তে ছিঁড়ে গেল। তার হাতে বন্দি থাকা একজন রাজু চিৎকার করে দীপুকে সাবধান করে দিল, পালা খোকা পালা, এ কোনো পরী নয়। সে জানিয়ে দিল এ আসলে এক মানুষ খেকো রাক্ষসী। আর এই বন্দিরাই, যাদের কোনো আশাই ছিল না, তারাই হয়ে উঠল দীপুর অপ্রত্যাশিত মিত্র। এবার আমরা পৌঁছে গেছি চতুর্থ পর্বে, সাহসের আসল পুরস্কার। এটাই হলো সেই মোমেন্ট, গল্পের ক্লাইম্যাক্স, যেখানে হিরোকে তার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। এখানেই দীপুর সাহস আর বুদ্ধির আসল পরীক্ষা হবে। জলপরী তখন একটা শর্ত দিল, যেটা শোনার পর মনে হবে এটা তো অসম্ভব। সে বলল, একটা অন্ধকার গুহা থেকে তার হারিয়ে যাওয়া জাদুর বাঁশিটা এনে দিতে হবে। কিন্তু ওই গুহাটা পাহারা দিচ্ছে একটা বিশাল দৈত্যের মতো কাকড়া। মানে নীলমুক্তা তো দূরের কথা, এটা আসলে ছিল দীপুকে সোজা মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার একটা প্ল্যান। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে দারুণ ব্যাপারটা ঘটে। দীপু কিন্তু ওই বিশাল কাঁকড়ার সাথে গায়ের জোরে লড়তে যায় না, সেই কাজে লাগায় তার বুদ্ধির জোর। মনে আছে টুটুলের দেওয়া সেই ছোট্ট আয়নাটার কথা?
ওটাই সে ব্যবহার করে। কাকড়াটা যেই না আয়নায় নিজের ভয়ঙ্কর চেহারাটা দেখে অমনি নিজেই ভয়ে পালিয়ে যায়। কি দারুণভাবে বোঝানো হলো, তাই না, যে শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। কিন্তু দীপু তখনও জানত না যে আসল পুরস্কারটা কি। ওই যে জাদুর বাঁশিটাও উদ্ধার করল, সেটাই হঠাৎ কথা বলে উঠল, আর যা বলল তা শুনে তো দীপুর হোশ উড়ে যাওয়ার জোগাড়। বাঁশিটা বলল, আমাকে ওই ডাইনির হাতে তুলে দিও না, কারণ ওই বাঁশিটাই নাকি জলপরীর প্রাণ। ওটা জলপরীর হাতে গেলে সে অমর হয়ে যাবে, আর তখন তাকে হারানো অসম্ভব হয়ে যাবে। আর এবার গল্পের একদম শেষ পর্ব, নায়কের প্রত্যাবর্তন। দীপু ফিরে আসছে, কিন্তু এখন সে আর আগের সেই অসহায় সাধারণ ছেলেটা নেই। সে ফিরেছে এমন এক শক্তি নিয়ে, যা দিয়ে সে এবার ফাইনাল লড়াইটা লড়তে পারবে। ভাবুন তো দৃশ্যটা, দীপু ফিরে এসেছে জলপরীর সামনে, কিন্তু এবার খেলাটা পুরোপুরি ঘুরে গেছে। এখন আসল ক্ষমতাটা কার হাতে? জলপরীর, যার জীবনের চাবিকাঠি এখন অন্যের হাতে, নাকি দীপুর, যে সেই চাবিকাঠিটা নিয়ন্ত্রণ করছে? এরপর সেই ফাইনাল মোমেন্ট, দীপু জলপরীর সামনে দাঁড়িয়ে জাদুর বাঁশিটা বাজাতে শুরু করে, আর সেই বাঁশির সুরে জলপরীর সমস্ত কালো জাদু, সমস্ত শক্তি এক নিমিষে ধ্বংস হয়ে যায়, আর সাথে সাথেই তার হাতে বন্দী থাকা সবাই মুক্তি পেয়ে যায়। জলপরীর পতনের সাথে সাথেই তার সেই মায়ার রাজপ্রাসাদের এক কোণায় একটা ঝিনুক নিজে থেকেই খুলে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই একটা বহু কাঙ্ক্ষিত নীল মুক্তা। দীপুর মায়ের জীবন বাঁচানোর রাস্তাটা এবার একদম পরিষ্কার। দেখুন, এই একটা যাত্রায় দীপু কতটা বদলে গেল। যে ছিল একজন মরিয়া ছেলে, সে ফিরে এলো সবার নায়ক হয়ে। যে গ্রামবাসীরা ওকে বোকা ভাবছিল, তারাই এখন ওকে বলছে বাঘের বাচ্চা। আর শুধু তাই নয়, ও শুধু নিজের মাকেই বাঁচালো না, মুক্ত করল আরও অনেকগুলো জীবন। এটাই তো সত্যিকারের হিরোর পরিচয়। গল্পের শেষে আমরা দেখি দীপু সেই নীল মুক্তা দিয়ে তার মাকে সারিয়ে তুলছে, আর তখন সে তার মাকে যে কথাটা বলছে, সেটাই যেন পুরো গল্পের মূল কথা। তোমার হাসিমুখ দেখার জন্য আমি হাজারটা নদী পার হতে পারি। যে ভালোবাসা ওকে এই অসম্ভব যাত্রায় ঠেলে দিয়েছিল, সেই ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হল। দীপুর গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যায়, তাই না? ভালোবাসার জন্য তো আমরা সবাই জীবনে কোনো না কোনো রাক্ষসের মুখোমুখি হই, কোনো না কোনো বাধার সম্মুখীন হই। একবার ভেবে দেখা যেতে পারে, আমাদের জীবনের সেই মায়াবী নদী বা রাক্ষসগুলো কি, আর সেগুলোকে জয় করার জন্য আমাদের সবচেয়ে বড় অস্ত্রটাই বা কি? গায়ের জোর নাকি বুদ্ধির জোর?